স্পার্মটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ইউনিট, যেটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম কন্টেনিং একটা সেল। আর যে সেলটা ফর্ম হয় তার প্রোজেনিটর স্পারমাটিড সেল থেকে। আফটার ম্যাচুরেশনের থ্রু দিয়ে স্পারমাটিড কনভার্ট হয় কি স্পার্ম সেলে। একটা স্পারমাটিড সেল, নর্মালি জানি একটা স্পারমাটিড সেল, যে সেলের মিডলে থাকে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া তার বাইরে সেলুলার যতগুলো অ্যানিম্যাল সেলের যতগুলো সেলুলার অর্গানস থাকার কথা, স্পারমাটিড সেই অর্গানসগুলোই ক্যারি করে, লাইক সেন্ট্রোজোম, গালগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, আদার সেলুলার অর্গানল, সাইটোপ্লাজম, যেগুলো থাকার কথা একটা স্পারমাটিড সেলে সবগুলো অর্গানলসই থাকে। খালি নর্মাল সেলের সঙ্গে পার্থক্য হচ্ছে এর ডিএনএ ক্রোমোজোম কোয়ান্টিটি হচ্ছে এন। এরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম কন্টেনিং, কারণ এরা আমরা জানি সেকেন্ড মিওসিস ডিভিশনের থ্রু দিয়ে তৈরি হয়। আফটার স্পারমাটিড ফরমেশন ইন সেমনিফেরাস লুমেন, সেমনিফেরাস লুমেনের মধ্যে স্পারমাটিড ফরমেশনের পর এই স্পারমাটিডটা কি হয়, ম্যাচুরেশন হয়। কোথায়? সার্টলি সেলের এপিক্যাল মেমব্রেনে অ্যাটাচমেন্টের পর এরা মডিফাইড হয়ে এই সেলের মধ্যেই বিভিন্ন মেটেরিয়ালগুলো স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট হয়। স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে একটা স্পাইরাল স্ট্রাকচারাল স্পার্ম তৈরি হয়। এই স্পাইরাল স্ট্রাকচারাল স্পার্মটা তৈরি হয় তার প্রোজেনিটর সেলকে স্পারমাটিড, সেই স্পারমাটিডটাই মডিফাইড হয়ে স্পার্ম সেল তৈরি হয়। এখানে কি হয়, স্পারমাটিডে যে সেলুলার অর্গানস থাকে, স্পার্ম তৈরি হওয়ার সময় স্পারমাটিডে যে সেলুলার অর্গানস থাকে, এখানকার কিছু কিছু সেলুলার অর্গানসের স্পেশাল টাইপের অ্যারেঞ্জমেন্ট হয় এবং বাকি কিছু সেলুলার অর্গানস কি হয়, ওগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে আমাদের স্পারমাটিডটা সেলটা পরবর্তী যে স্পার্ম সেলে কনভার্সন হয় সেটা হয় আফটার ম্যাচুরেশন। সেই স্টেজটাকে আমরা বলি ম্যাচুরেশন। এটা কোথায় হয়? সার্টলি সেলের এপিক্যাল মেমব্রেনে। এপিক্যাল মেমব্রেনের কি হয়, ইনভ্যাজিনেটিং যে ফোল্ড, সেই ফোল্ডিং এর মধ্যে হয়। কি হয়, সার্টলি সেলের মধ্যে কিছু ডেভেলপমেন্টিং ফ্যাক্টর প্লাস নিউট্রিশন এর প্রেজেন্সে কি হয়, এই সেলের মধ্যে মডিফিকেশন কি কি হয়। প্রথম কথা হচ্ছে সেলুলার অর্গানস গুলো রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এর এক ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে। নর্মাল সেলের ক্ষেত্রে আমরা জানি আমার সেন্ট্রোজোমটা নিউক্লিয়াসের ঠিক কাছে থাকে, এন্ডোপ্লাজম রেটিকুলাম নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে, গলগি বডিও ঠিক তার নিউক্লিয়াসের কাছে থাকে, মাইটোকন্ড্রিয়া স্ক্যাটার ফর্মে থাকে। আমার স্ক্যাটার ফর্মে মানে পুরো সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া ছড়িয়ে থাকে। রাইবোজোমও তার স্ক্যাটার ফর্মে থাকে। আর লাইসোজোমও কি হয়, স্ক্যাটার ফর্মে থাকে। এইভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা জানি নর্মাল সেল স্ট্রাকচার। স্পামের ক্ষেত্রে এই অর্গানেলস গুলোই একটা স্পেশাল টাইপের অ্যারেঞ্জমেন্ট হয়। কিছু কিছু অর্গানেলসের স্পেশাল টাইপের অ্যারেঞ্জমেন্ট হয় আর বাকি অর্গানেলস গুলো ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, আপনার তাহলে এখানে স্পার্ম ফরমেশনের সময় আমরা কতগুলো, তিনটে স্টেপে স্পার্ম ফরমেশন হয়। তিনটে স্টেপ কি, একটা স্টেপ বলছি আমি, সেলুলার অর্গানেলস অ্যারেঞ্জমেন্ট। সেলুলার অর্গানেলস অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দু নম্বর হয় ফ্লাজেলা ফরমেশন। ফ্লাজেলা মানে আমার, যাকে আমরা টেল বলি, সেই টেলটা অ্যাকচুয়ালি ফ্লাজেলা স্ট্রাকচার। তাহলে এখানে এই সেলের মধ্যে কিন্তু নর্মালি ফ্লাজেলা ফর্ম নেই। তাহলে প্রথম কথা হচ্ছে এই সেলুলার অর্গানেলস অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড কি হয়, ফ্লাজেলা ফরমেশন হয়। তারপরে কি হয়, তারপরে হচ্ছে আমার এই সেলের ডিরাইভ যে পার্টগুলো, এক্সেস সেলুলার অর্গানেলস গুলো কি হয়, সেল থেকে রিমুভ হয়ে যায়। তাহলে এখানে তিনটে ওয়েতে আমার ম্যাচুরেশন কমপ্লিট হয়। একটা বললাম কি, সেলুলার অর্গানেলস এর রিঅ্যারেঞ্জমেন্ট। 2 নম্বর বললাম ফ্লাজেলা ফরমেশন। 3 নম্বর হচ্ছে আমার
remove of removing of excess cellular organelles through phagocytic way। এখানে কার phagocytic way দিয়ে হয়? আমার কি বলে ওর নাম, সার্টলি সেল। ওকে, তাহলে এইভাবে আমার পুরো স্পার্মটা ফর্ম হয়। স্পার্মের ক্ষেত্রে যে যে সেলুলার অর্গানেলস গুলো থাকে তারা কি হয়? স্পার্মের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে, সেন্ট্রিওল থাকে, এখান থেকে তৈরি হয় ফ্লাজেলা, এই ফ্লাজেলার মধ্যে অনেকগুলো স্ট্রাকচারের ভাগ থাকে, এখানে মাইটোকন্ড্রিয়া থাকে, এরকম একটা স্ট্রাকচার নেয়। বাকি কিছু সেলুলার অর্গানস লাইক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইক রাইবোজোম, লাইক সেলুলার ভ্যাকিউল ইটিসি, আর লাইক লিটল অ্যামাউন্ট সাইটোপ্লাজম, এগুলো কি হয়? এগুলো সেল থেকে বাইরে বেরিয়ে যায় এবং আফটার derived from cell, these are engulfed through Sertoli cell and mature sperm are formed finally। তাহলে এবার আসছি, তাহলে ম্যাচিওর স্পার্মটা কোথা থেকে ফর্ম হলো, তার প্রোজেনিটর সেল কি, তার সেলের সঙ্গে এই সেলের মধ্যে পার্থক্য কি? তিনখানা এখানে ম্যাচুরেশনের মধ্যে তিনখানা স্টেপে ম্যাচুরেশন কমপ্লিট হয়। ফার্স্ট স্টেপ বললাম সেলুলার অর্গানেলস রিঅ্যারেঞ্জমেন্ট, 2 নম্বর বললাম ফ্লাজেলা ফর্মেশন, 3 নম্বর আমি বললাম মানে এক্সেস সেলুলার অর্গানেলস এর ডেরিভেশন, এগুলো এখান থেকে বেরিয়ে যাওয়া। এই তিনটে ওয়েতে আমার স্পার্মটা ফর্ম হলো বা ম্যাচুরেশনটা হলো। এবার আসবো নর্মাল স্পার্মের স্ট্রাকচার। নর্মাল স্পার্ম এর কি কি পার্ট থাকে? নর্মাল স্পার্মের ক্ষেত্রে জেনারেলি আমরা তিনটে পার্টে সাবডিভাইড করি। একটা পার্টকে বলা হয় হেড, পরের পার্টটাকে বলা হয় নেক, পরের পার্টটাকে বলা হয় ফ্লাজেলাম বা টেল, পরের পার্টটাকে আমরা বলি টেল বা ফ্লাজেলাম। এটাকে ফার্দার যখন আমরা সাবডিভাইড করব আসছি, এটাকে আপাতত আমি নাম করলাম 3 নম্বর নাম দিচ্ছি টেল। টেলের আবার ফার্দার সাবডিভিশন হয়। তাহলে এই স্পার্মের স্ট্রাকচারটা প্রথমে ঢুকছি। এতটুকু আশা করছি কারো কোনো কনফিউশন নেই। ক্রোমোজোম ফর্মে, তাহলে স্পার্মের স্ট্রাকচারের হেড পোর্শনটার মেন কম্পোনেন্ট হলো নিউক্লিয়াস, যেটা মিডলে থাকে ওভাল শেপের স্ট্রাকচার, যার টিপ লাইক অ্যারেঞ্জমেন্ট থাকে অ্যান্টেরিয়ার রিজিয়ন, আর বেজাল পোর্শনে থাকে ফ্ল্যাটেড অ্যারেঞ্জমেন্ট। এর মধ্যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসটা এন ক্রোমোজোম কন্টেনিং নিউক্লিয়াস। তাহলে এক্ষেত্রে 1 নম্বর কথা হচ্ছে নিউক্লিয়াসটা ওভাল শেপের স্ট্রাকচার, যার অ্যান্টেরিয়ার পোর্শনটা টিপ লাইক অ্যারেঞ্জমেন্ট থাকে, বেজাল পোর্শনটা ফ্ল্যাটেড ফর্ম এক্সিস্ট করে। 2 নম্বর কথা হচ্ছে এই যে নিউক্লিয়াসটা যে ক্রোমোজোম কন্টেইন করে, সেই ক্রোমোজোম নাম্বার হচ্ছে এন ক্রোমোজোম কন্টেইনিং, হ্যাপ্লয়েড ক্রোমোজোম কন্টেইনিং। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানকার যে ক্রোমোজোম বা ডিএনএ থাকে, সেই ডিএনএটা মোর কনডেন্স ফর্মে থাকে দেন নর্মাল ডিপ্লয়েড সেল। এখানকার ডিএনএটা মোর কনডেন্স ফর্মে এক্সিস্ট করে, এটা 3 নম্বর পয়েন্ট, এবং এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে স্পার্মের নিউক্লিয়াসের ডিএনএটা মোর কনডেন্স ফর্মে এক্সিস্ট করে। মোর কনডেন্স ফর্মে এক্সিস্ট করে কেন? নর্মালি আমাদের যে নর্মাল ডিএনএ গুলো হয়, সেই ডিএনএ গুলো কনডেন্স ফর্মে, ডিএনএর যে কনডেন্স ফর্মটা সেটাকে আমরা বলি হেটেরোক্রোমাটিন, ইউক্রোমাটিন নাম শুনেছিস হয়তো। হেটেরোক্রোমাটিনটা হচ্ছে মোর কনডেন্স ফর্ম। আমাদের হেটেরোক্রোমাটিনটা এক্সিস্ট করায় কে? আমাদের এখানে স্পেশাল কিছু স্ট্রাকচার থাকে, হিস্টোন প্রোটিন, ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন কম্বাইন্ড হয়ে তৈরি করে কনডেন্স রিজিয়ান। আমাদের নর্মাল ডিএনএ গুলো কি হয়? নর্মাল ডিএনএ গুলো দুটো ফর্ম এক্সিস্ট করতে পারে। এটা একটা ডিএনএ, ধরলাম এইটা একটা ডিএনএ, এই ডিএনএ গুলো ফ্রি ফর্মে এক্সিস্ট করতে পারে, আবার এর সঙ্গে আমার হিস্টামিন প্রোটিন
সরি হিস্টামিন না, ভুল বললাম, হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের সঙ্গে অ্যারেঞ্জ হয়ে নিউক্লিওজোম ফর্ম করে, যাকে আমরা বলি কনডেন্স রিজিয়ন। এরা কনডেন্স ফর্মে এক্সিস্ট করতে পারে, ফ্রি ফর্মে এক্সিস্ট করতে পারে। ফ্রি ফর্মটাকে আমরা বলি ইউক্রোমাটিন, কনডেন্স ফর্মটাকে আমরা বলি হেটেরোক্রোমাটিন। এটা নর্মাল ডিএনএর ক্ষেত্রে হয় বা নর্মাল ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে হয়। স্পামের ক্ষেত্রে কি হয়? স্পামের ক্ষেত্রে জেনারেলি এই হিস্টোন প্রোটিনগুলো একটা স্পেশাল টাইপের প্রোটিনে চেঞ্জ হয়ে যায়। সেই প্রোটিনটাকে আমরা বলি প্রোটামিন। এখানে তাহলে স্পামের যে ডিএনএটা মোর কনডেন্স ফর্ম এক্সিস্ট করে কার জন্য? প্রেজেন্স অফ প্রোটামিন টাইপের নিউক্লিক প্রোটিন। নর্মাল ডিএনএ ক্ষেত্রে নিউক্লিক প্রোটিন হয় হিস্টোন প্রোটিন, এখানে সেই প্রোটিনগুলো হয় প্রোটামিন, এবং প্রোটামিনের জন্য এরা কি হয়? মোর কনডেন্স ফর্মে এক্সিস্ট করে। তাহলে এখানকার ডিএনএ গুলোকে আমরা কি বলবো? এই এই ডিএনএ বাইন্ডিং প্রোটিন গুলোকে আমরা বলছি প্রোটামিন। প্রোটামিন হচ্ছে অন টাইপ অফ নিউক্লিয় প্রোটিন, যে নিউক্লিয় প্রোটিন গুলো শুধুমাত্র স্পামের মধ্যে থাকে। ওকে, আশা করছি ক্লিয়ার। তাহলে প্রেজেন্স অফ প্রোটামিনের জন্য কি হয়? আমাদের নিউক্লিয়াসের ডিএনএটা মোর কনডেন্স ফর্মে এক্সিস্ট করে। তাহলে বললাম স্পামের নিউক্লিয়াসটা ওভাল শেপের স্ট্রাকচার, অ্যান্টেরিয়ার পোর্শনটা পয়েন্ট ফর্মে এরা অ্যারেঞ্জ থাকে, আর লোয়ার রিজিয়নটা কি হয়? এরা ফ্ল্যাটেড ফর্মে এক্সিস্ট করে। এদের ভেতরে ডিএনএটা কি টাইপের? হ্যাপ্লয়েড ক্রোমোজোম কন্টেনিং ডিএনএ। আর এখানকার ডিএনএ গুলো, ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএ গুলো কি হয়? প্রোটামিন প্রোটিনের প্রেজেন্সে এরা কি হয়? মোর কনডেন্স ফর্মে এক্সিস্ট করে বা হাই কনডেন্স ফর্মে এক্সিস্ট করে। চলো, এই নিউক্লিয়াসের অ্যান্টেরিয়ার পোর্শনে, পুরো নিউক্লিয়াসটা যদি আমি ধরে নিই 3 ভাগে ভাগ করি পুরো নিউক্লিয়াসটাকে, তাহলে নিউক্লিয়াসের অ্যান্টেরিয়ার রিজিয়নের 2/3, 2/3 যে ভাগটা, সেই 2/3 ভাগটা কভার করে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার, এরকম একটা ক্যাপ লাইক স্ট্রাকচার, মেমব্রেনাস ক্যাপ লাইক স্ট্রাকচার। এই মেমব্রেনাস ক্যাপ লাইক স্ট্রাকচারটাকে আমরা বলি অ্যাক্রোজোম। মেমব্রেনাস ক্যাপ লাইক স্ট্রাকচার কি? এটা দুটো সেলুলার অর্গানেলস ফিউজ হয়ে তৈরি হয়, একটা হচ্ছে লাইসোজোম আর গলগি বডি। কার? স্পারমাটিডের। স্পারমাটিডের মধ্যে যে লাইসোজোম আর গলগি বডি ছিল, সে লাইসোজোম আর গলগি বডি ফিউজ হয়ে তৈরি করে অ্যাক্রোজোম। সে অ্যাক্রোজোম একটা এরকম একটা ওভাল শেপের এর একটা ক্যাপ লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে, যেটা থাকে কোথায়? আমার নিউক্লিয়াসের টপ রিজিয়নে। এরা অকুপাই করে পুরো নিউক্লিয়াসের 2/3 রিজিয়নকে। এটা কি ক্যারি করে? এদের মধ্যে ডিফারেন্স টাইপের এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম ক্যারি করে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট স্পিসিস। কিন্তু এদের মধ্যে কমন দুটো এনজাইম সবারই ক্ষেত্রে থাকে। সেটা একটা হচ্ছে হায়ালিউরোনিডেজ, আর 2 নম্বর হচ্ছে অ্যাক্রোসিন। এদের মধ্যে ডিফারেন্স টাইপের এনজাইম থাকে বলছে। তার মধ্যে মেন সব এনজাইম গুলোকে আমরা বলি হাইড্রোলেজ, প্রোটিয়েজ, এই সমস্ত এনজাইম গুলো ওরা ক্যারি করে। এটা লাইসোজোম আর গলগি বডি ফিউজ হয়ে তৈরি হয়। এদের মধ্যে বিভিন্ন স্পিসের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, তার মধ্যে কমন যে এনজাইম সবারই ক্ষেত্রে থাকে, সে কমন এনজাইমকে আমরা দুটো, একটাকে আমরা বলছি হায়ালিউরোনিডেজ, 1 নম্বর বলছি হায়ালিউরোনিডেজ, 2 নম্বরে বলছি অ্যাক্রোসিন। এই দুখানা প্রোটিন কমন। এদের মধ্যে হায়ালিউরোনিডেজ এটা হচ্ছে একটা হাইড্রোলাইটিক এনজাইম, অ্যাক্রোসিন হচ্ছে একটা প্রোটিয়েজ, এ প্রোটিওলাইটিক এনজাইম। ওকে, এই দুটো এনজাইম কমন। এছাড়াও আদার্স বিভিন্ন রকম এনজাইম স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। তাহলে পুরো হেডের মধ্যে প্রথম পেলাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কভার করে 2/3 পার্ট কভার করে কে? আমার অ্যাক্রোজোম। যে অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন রকম হাইড্রোলেজ আর প্রোটিয়েজ এনজাইম থাকে। এটা কিসের ফর্ম? এটা স্পারমাটিডের মধ্যে থাকা লাইসোজোম আর
গালগি বডি ফিউজ হয়ে ফর্ম করে। এদের মধ্যে হায়া বিভিন্ন টাইপের এনজাইম থাকলেও কমন দুটো এনজাইম হচ্ছে হায়ালুরোনিডেজ আর হচ্ছে অ্যাক্রোসিন। ওকে, এই হলো হেড। আর এই হেডকে ঘিরে এর বাইরে থাকে সাইটোপ্লাজম, লিটল অ্যামাউন্ট সাইটোপ্লাজম। এর বাইরে লিটল অ্যামাউন্ট সাইটোপ্লাজম থাকে, লিটল অ্যামাউন্ট সাইটোপ্লাজম, এবং তার বাইরে থাকে প্লাজমা মেমব্রেন। এর বাইরে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন আর লিটল অ্যামাউন্ট সাইটোপ্লাজম। এটা হচ্ছে পুরো হেডের স্ট্রাকচার। হেডের স্ট্রাকচারে কারো কোনো কনফিউশন আছে কি বলো? স্পামের হেডের পরবর্তী যে পার্টটা তাকে আমরা বলি নেক। নেক পার্টটা কি হয়, একটা ফানেল লাইক স্ট্রাকচার। এই নেকটাকে আবার এটাকে বলা হয় কানেক্টিং পিস। এ হেডের সঙ্গে টেলটাকে কানেক্ট করে, তাই এটাকে আবার কানেক্টিং পিসও বলে। তা এই নেক বাই কানেক্টিং পিস যে রিজিয়নটা, সেটা অ্যাকচুয়ালি ফর্ম হয় দুটো সেলুলার অর্গানেলস অ্যারেঞ্জ হয়ে। এই সেলুলার অর্গানেলসটা কি? এটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা কি? সেন্ট্রিওল হলো সেন্ট্রোজোমের পার্ট। নর্মালি আমরা জানি নর্মাল যে সেন্ট্রোজোম, নর্মাল যে, হ্যালো, স্যার আমি রাজিউল বলছি। বলো। যাই হোক, নেক হচ্ছে একটা ফানেল লাইক স্ট্রাকচার। এর মধ্যে বললাম সেলুলার অর্গানেলস নিয়ে ফর্ম হয়। দুই ধরনের সেলুলার অর্গানেলস এটা নিয়ে তৈরি হয়, দুটো। দুই ধরনের বললে ভুল হবে, দুটো। এর মেন কম্পোনেন্ট হচ্ছে সেন্ট্রিওল। দুখানা সেন্ট্রিওল নিয়ে তৈরি হয়। এখানে দুখানা সেন্ট্রিওল থাকে, দুখানা সেন্ট্রিওল থাকে। একটা সেন্ট্রিওল যে হেডের কাছে থাকে তাকে আমরা বলি প্রক্সিমাল সেন্ট্রিওল। আর একটা সেন্ট্রিওল যে হেডের থেকে একটু দূরে থাকে তাকে আমরা বলি নিক নেক আর টেলের যে জাংশনাল রিজিয়নে থাকে সেটাকে আমরা বলি ডিস্টাল সেন্ট্রিওল। অ্যাকর্ডিং টু পজিশন অফ হেড অনুযায়ী এই দুটো সেন্ট্রিওলের নাম দেওয়া হয়, ডিজিটাল সেন্ট্রিওল আর প্রক্সিমাল সেন্ট্রিওল। যেটা কাছে থাকে তাকে বলি প্রক্সিমাল সেন্ট্রিওল, যে দূরে থাকে তাকে আমরা বলি ডিজিটাল সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি? আমাদের নর্মাল যে স্পারমাটিড ছিল সেই স্পারমাটিডের স্ট্রাকচারে আমরা পড়েছিলাম, স্পারমাটিডের স্ট্রাকচারে নিউক্লিয়াসের ঠিক কাছে থাকে সেন্ট্রোজোম। এবং এই সেন্ট্রোজোমকে আমরা যদি বড় করে দেখি, সেন্ট্রোজোমের স্ট্রাকচারটা কেমন হয়? নর্মাল সেল মেমব্রেনে সেলের যে স্ট্রাকচার, সেল সাইটোলজিতে এটা করানো হয়েছিল। এখানে আমার সেন্ট্রোজোমের যে স্ট্রাকচার যদি ভালো করে দেখা হয়, দেখবো সেন্ট্রোজোমের মধ্যে আবার দুখানা টিউব থাকে। এরা দুখানা টিউব নিয়ে তৈরি হয় এরকম। এই যে দুখানা টিউব পরস্পরের সঙ্গে এভাবে পারপেন্ডিকুলার ভাবে থাকে। এই এক একটা টিউবকে বলা হয় সেন্ট্রিওল। দুখানা সেন্ট্রিওল নিয়ে তৈরি হয় সেন্ট্রোজোম। এখান থেকে রিলিজ হয় আমার অ্যাস্টাল রে। এই ছিল সেন্ট্রিওল। সেন্ট্রিওল কিছুই না, টিউব লাইক দুটো স্ট্রাকচার যারা সব সময় অ্যারেঞ্জ হয় পারপেন্ডিকুলার ফর্মে। এই দুটোকে বলা হয় সেন্ট্রিওল। এই দুটো সেন্ট্রিওল ফর্ম এক্সিস্ট করে কোথায়? আমার স্পারমাটিডে। এই স্পারমাটিডটা যখন মডিফাই হয় ইন স্পার্ম, তখন কি হয়, একটা সেন্ট্রিওল এক্সিস্ট করে প্রক্সিমাল রিজিয়নে আর একটা সেন্ট্রিওল এক্সিস্ট করে ডিজিটাল রিজিয়নে। যে প্রক্সিমাল রিজিয়নে এক্সিস্ট করে তখন আমরা বলি প্রক্সিমাল সেন্ট্রিওল, যে ডিজিটাল রিজিয়নে এক্সিস্ট করে তখন আমরা বলি ডিজিটাল সেন্ট্রিওল। বোঝা গেল? এবার এই সেন্ট্রিওলের যদি স্ট্রাকচারটা দেখি, ইন্ডিভিজুয়াল একটা টিউব নিয়ে যদি আমরা কথা বলি, ইন্ডিভিজুয়াল টিউব নিয়ে যদি কথা বলা হয়, টিউবটা আবার অ্যাকচুয়ালি কি ধরনের স্ট্রাকচার, একটা ইন্ডিভিজুয়াল টিউবের আবার কি ধরনের স্ট্রাকচার। সেক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম এর আগে, যখন দেখবি সেল সাইটোলজিতে কার্ট হুইল মডেল, কার্ট হুইল মডেল বলে একটা স্ট্রাকচার হয়েছিল। সেই কার্ট হুইল মডেলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেন্ট্রিওলের স্ট্রাকচার। আমি জানি না তোরা কার্ট হুইল মডেল আদৌ জানিস কিনা। কার্টহুইল মডেলের ক্ষেত্রে বলা হয়, সে কার্টহুইল মডেলের ক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট সবসময় ধরা হয় 9+0 অ্যারেঞ্জমেন্ট। 9+0 মাইক্রোটিউবুলার যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি কার্টহুইল স্ট্রাকচার। সেই কার্টহুইল স্ট্রাকচারটা হয় ইন্ডিভিজুয়াল সেন্ট্রিওলের স্ট্রাকচার, সেটাকে 9+0 অ্যারেঞ্জমেন্ট বলা হয়।
এবার আসছি তাহলে এই সেন্ট্রোজোমের মধ্যে থাকা দুটো সেন্ট্রিওলের একটা সেন্ট্রিওল এক্সিস্ট করে প্রক্সিমাল রিজিয়নে, তাকে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল, আর একটা করে ডিজিটাল সেন্ট্রিওল। এই প্রক্সিমাল সেন্ট্রিওলের কাজ কি? প্রক্সিমাল সেন্ট্রিওলের কাজ নর্মালি স্পামের ক্ষেত্রে কোনো কাজ করে না। প্রক্সিমাল সেন্ট্রিওলটা নর্মালি রিজার্ভ ফর্মে থাকে। এ কখন অ্যাক্টিভেট হয়? এরা অ্যাক্টিভেট হয় আফটার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পর ডিউরিং জাইগোট ফর্মেশন, যখন জাইগোট ফর্ম হয় তখন এই সেন্ট্রিওলটা ডিভাইড হয়ে আরেকটা সেন্ট্রিওল ফর্ম করে এবং সেখান থেকে সেন্ট্রোজোম ক্রিয়েট করে, যে সেন্ট্রোজোমটা আমার জাইগোট ফর্মেশনের সময় আমার স্পিন্ডল ফাইবার ফর্মেশনে পার্টিসিপেট করে। কোনটা? প্রক্সিমাল সেন্ট্রিওল। নর্মাল স্পামের ফাংশনের ক্ষেত্রে প্রক্সিমাল সেন্ট্রিওল তেমন কোনো রোল প্লে করে না, কিন্তু ডিজিটাল যে সেন্ট্রিওল, সেই ডিজিটাল সেন্ট্রিওলটা মেন রোল প্লে করে। কি করে? ডিজিটাল সেন্ট্রিওলটা বেজাল বডি হিসাবে কাজ করে। আমার এরপরে যে এটা কানেক্টিং পিসের যে এরপরে ফ্লাজেলা তৈরি হয়, সেই ফ্লাজেলার বেজাল বডি হিসাবে কাজ করে কে? আমার ডিজিটাল সেন্ট্রিওল। ডিজিটাল সেন্ট্রিওল অ্যাক্ট অ্যাজ এ বেজাল বডি। ইটস হেল্প টু অরিজিনেট দ্য ফ্লাজেলাম মেন স্কেলিটাল স্ট্রাকচার। ফ্লাজেলার যে মেন স্কেলিটাল স্ট্রাকচার সেটা ফর্ম করতে হেল্প করে কোনটা? আমার এই ডিজিটাল সেন্ট্রিওল। তাহলে স্পামের স্ট্রাকচার এটাকে বলছে বেজাল বডি। বেজাল বডি থেকে যেটা তৈরি হচ্ছে, বেজাল বডি থেকে যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটাকে আমরা বলছি 9+2 মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট। 9+2 ডাবলেট মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট স্ট্রাকচার, যেটাকে আমরা নাম বলি অ্যাক্সিয়াল ফিলামেন্ট, বা এটাকে আমরা বলি অ্যাক্সোনেম। তাহলে এখান থেকে আমার ডিজিটাল যে সেন্ট্রিওল, সেখান থেকে অ্যারাইজ হলো অ্যাক্সোনেম। এই স্ট্রাকচারটাকে আমরা বলি অ্যাক্সোনেম। অ্যাক্সোনেম, যে অ্যাক্সোনেমটা কি নিয়ে তৈরি? এরা হচ্ছে 9+2 মাইক্রোটিউবুলার ডাবলেট মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট স্ট্রাকচার। এখান থেকে পরবর্তী নেকের পরের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে আমরা বলি নেকের যে পরের স্ট্রাকচারটা, সেই নেকের পরের স্ট্রাকচারটাকে আমরা বলি টেল। নেকের যে পরবর্তী পার্টটা সেটাকে আমরা বলছি টেল। ভালো করে দেখ, টেলের ক্ষেত্রে টেলের আবার তিনটে কম্পার্টমেন্টে ভাগ করা হয়। এটা একটা কম্পার্টমেন্ট, এইটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট। পুরো টেলটাকে আমরা তিনটে কম্পার্টমেন্টে ভাগ করি। উপরের যে এই কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টটাকে আমরা বলি মিডল পিস। এই কম্পার্টমেন্টটাকে বলা হয় মিডল পিস।
মিডল পিস, এটাকে বলা হয় মিডল পিস। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলি প্রিন্সিপাল পিস, এটাকে বলা হয় প্রিন্সিপাল পিস। আর লাস্টের যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমরা বলি এন পিস, এন পিস। তাহলে পুরো যে টেল, পুরো যে স্পামের টেল, টেল লাইক স্ট্রাকচার, এর মধ্যে আবার তিনখানা পার্টে সাবডিভাইড করি। এর আপার রিজিয়নটাকে আমরা বলি মিডল পিস, মিডল রিজিয়নটাকে বলা হয় প্রিন্সিপাল পিস, আর এন রিজিয়নটাকে বলা হয় এন পিস। এবার ইন্ডিভিজুয়াল পিসের স্ট্রাকচার লাগবে। আমি যদি মিডল পিস যাই তাহলে কি দেখবো? মিডল পিসটাকে আমি বড় করে দেখলে কি দেখবো? মিডল পিসের স্ট্রাকচারটি কেমন? মিডল পিস, মিডল পিসে দেখবো একেবারে ভেতরের যে স্ট্রাকচারটা, মিডল পিসের একেবারে ভেতরের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দেখবো অক্সোনেম। এটাকে বললাম অক্সোনেম স্ট্রাকচার, যেখানে আমার এরকম 9+2 অ্যারেঞ্জমেন্ট, 9+2 অ্যারেঞ্জমেন্ট, একেবারে ভেতরে হচ্ছে অক্সোনেম। অক্সোনেমকে ঘিরে যে লেয়ারটা থাকে, সেই তাকে আমরা বলি ডেন্স ফাইবার। একে ঘিরে একটা লেয়ার থাকে যাকে আমরা বলি আউটার ডেন্স ফাইবার। একে ঘিরে থাকে আউটার ডেন্স ফাইবার। এখানে ঘিরে একটা লেয়ার থাকে যাকে আমরা বলি আউটার ডেন্স ফাইবার। তাহলে একেবারে ভেতরেরটা কি বললাম? অক্সোনেম, 9+2 অ্যারেঞ্জমেন্ট। তার বাইরে থাকে একটা এটা হচ্ছে সাইটোস্কেলিটন স্ট্রাকচার। তার বাইরে থাকে সাইটোস্কেলিটন স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি এ, কি বলেন নাম? আউটার ডেন্স ফাইবার। আউটার ডেন্স ফাইবারের বাইরে মিডল পিসে আর একটা স্পেশাল টাইপের লেয়ার থাকে, সেই লেয়ারটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল সিদ। এখানে স্পাইরাল ওয়েতে মাইটোকন্ড্রিয়াল অ্যারেঞ্জমেন্ট থাকে। এখানে এরকম মাইটোকন্ড্রিয়াল অ্যারেঞ্জমেন্ট থাকে। মাইটোকন্ড্রিয়াল অ্যারেঞ্জমেন্ট থাকে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল সিদ। মাইটোকন্ড্রিয়াল অ্যারেঞ্জমেন্টের বাইরে কি থাকে? বাইরে আরেকটা থাকে, দেখো আমরা বলি ফাইবার সিদ। আরেকটা থাকে ফাইবার সিদ। এটা একটা সাইটোস্কেলিটন, এটা একটা কোলাজেন ফাইবার দিয়ে তৈরি হয়, এটা একটা ফাইবার সিদ, এটা ফাইবার সিদ। এর পরের যে পার্টটা, তাহলে প্রথমে কি বললাম? প্রথমে হচ্ছে অক্সোনেম, তারপরে হচ্ছে এটা হচ্ছে আউটার ডেন্স ফাইবার, আউটার ডেন্স ফাইবার। তারপরে বললাম মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াল সিদ। তারপরে নর্মাল ফাইবার সিদ, নর্মাল ফাইবার সিদ। এটা এটা আউটার ডেন্স ফাইবার সিদ, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আউটার ডেন্স ফাইবার, এটা হচ্ছে ফাইবার সিদ। এরপরে থাকে লিটল সাইটোপ্লাজম, এরপরে থাকে লিটল সাইটোপ্লাজম, লিটল সাইটোপ্লাজম। তার বাইরে থাকে আমার প্লাজমা মেমব্রেন, এর বাইরে থাকে প্লাজমা মেমব্রেন।
এটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন। এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে মিড পিসের স্ট্রাকচার। এবার বল, মিড পিসের স্ট্রাকচার নিয়ে কারো কোনো রকম কনফিউশন আছে? এটা হচ্ছে মিড পিসের স্ট্রাকচার। স্যার বলছি অ্যাক্সোনেমটা তো গোটা প্রিন্সিপাল পিসের স্ট্রাকচারের ক্ষেত্রে মিডলে থাকছে অক্সোনেম, তার বাইরে থাকছে আমার ডেন্স ফাইবার, তার বাইরে থাকছে ফাইবার সিদ, তারপরে লিটল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন। এখানে কোনো রকম মাইটোকন্ড্রিয়াল সিদ থাকে না। তাহলে মাইটোকন্ড্রিয়াল সিদে অ্যারেঞ্জমেন্ট থাকে শুধুমাত্র মিডল পিস বরাবর। আবার প্রিন্সিপাল পিসে মাইটোকন্ড্রিয়াল সিদটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এটুকু বোঝা গেল? ওকে, এবার আসছে আমি এন পিস। এন পিসে কি হয়? এন পিসের স্ট্রাকচারের ক্ষেত্রে মিডলে থাকে অক্সোনেম, যেটা বললাম 9+2 অ্যারেঞ্জমেন্ট। তার বাইরে কি থাকে? তার বাইরে এখানে থাকে লিটল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, লিটল অ্যামাউন্ট অফ লিটল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, আর তার বাইরে থাকে প্লাজমা মেমব্রেন। এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমার এন পিসের স্ট্রাকচার। এই হচ্ছে পুরো স্পামের স্ট্রাকচার। তাহলে স্পামের ক্ষেত্রে আমরা পুরোপুরি তিনটে পার্ট পাই। উপরের পার্টটাকে হেড, মিডলের এইটাকে বলা হয় নেক, বা এটা কানেক্টিং পিসও বলা হয়, আবার নেকও বলা হয়। আর বাকি যে পার্টটা, এটাকে বলা হয় টেল। এখান থেকে বাকি যে পার্টটা পুরোটাকে বলা হয় টেল। এই টেলের ক্ষেত্রে আমরা আবার ভাগ করি মিডল পিস, প্রিন্সিপাল পিস, এন পিস। মিডল পিসের স্ট্রাকচার কি? প্রিন্সিপাল পিসের স্ট্রাকচার আর এন পিসের স্ট্রাকচার।